বাংলা ভাষা ও সাহিত্য ক্লাসে সকলকে আরেকবার স্বাগত জানাই। দ্বাদশ শ্রেণীর ভাষা শিক্ষার পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রূপতত্ত্ব বা মরফোলজি ইতিমধ্যেই তোমরা প্রথম ক্লাসটি দেখেছ, বুঝে নিয়েছ। আশা করি কারো কোথাও তেমন সমস্যা নেই। আমি বলেছিলাম রূপতত্ত্ব বা মরফোলজির এই অধ্যায়টিকে আমরা দুটো ক্লাসে শেষ করব। ঘটনাক্রমে দুটো ক্লাসে শেষ করতে পেরেছি এবং আজকের ক্লাসটাই ফাইনাল ক্লাস। এই রূপতত্ত্ব মরফোলজির আজকের ক্লাসে আমরা যে দুটি বিষয় নিয়ে রূপতত্ত্বের যে দুটি বিষয় নিয়ে আলোচনা করব, এই দুটি বিষয় হলো রূপতত্ত্বের কয়েকটি জরুরি ধারণা এবং শব্দ গঠনের প্রক্রিয়া। রূপতত্ত্বের কয়েকটি জরুরি ধারণা এবং রূপতত্ত্বের শব্দ গঠনের প্রক্রিয়া, এই দুটি বিষয়ের উপরে নির্ভর করে বড় প্রশ্নও থাকতে পারে, আর এসিকিউ তো থাকবেই নিশ্চিতভাবে। তোমরা ইতিমধ্যেই রূপতত্ত্ব, রূপমূল, মিশ্র রূপমূল, জটিল রূপমূল, আভিধানিক ব্যাকরণ সম্মত এইগুলো সম্পর্কে মোটামুটি জেনেছ। আজকের পর্যায়ে আমরা প্রথমে আসব রূপতত্ত্বের কয়েকটি জরুরি ধারণা এই বিষয়ে। রূপতত্ত্বের কয়েকটি জরুরি ধারণার মধ্যে প্রথম যেটি অবস্থান করে সেটি হলো প্রকৃতি। প্রকৃতি কাকে বলে? তোমরা ইতিমধ্যেই নবম শ্রেণীতে ধাতু এবং প্রত্যয়ের অধ্যায় পড়ে এসেছ। আমরা রূপতত্ত্বের কয়েকটি জরুরি ধারণার মধ্যে এই ধাতু এবং প্রত্যয়ের অধ্যায়টিকে আরেকবার খুঁজে নেওয়ার চেষ্টা করব। প্রকৃতি কাকে বলে? মৌলিকভাবে সুনির্দিষ্ট অর্থ প্রকাশে সক্ষম, অবিভাজ্য কোনো পদ বা পদের খণ্ডই হলো প্রকৃতি। যেমন ধরে নাও, আমি যদি বলি দেখা, তাহলে দেখা এই পদটির মূল অবিভাজ্য অংশ কি? দেখ, অর্থাৎ দেখ ধাতুর অর্থই হলো দেখা। ঠিক তেমনি লেখা, লিখ ধাতুর অর্থই হলো লেখা। তাহলে এই মৌলিক অবিভাজ্য অংশ হলো দেখ আর লিখ। একই রকম ভাবে আমি যদি শব্দের কথা বলি, তাহলে হাত কিংবা বিষ এই শব্দগুলি কিন্তু মৌলিক শব্দ। এগুলি সুনির্দিষ্ট অর্থ প্রকাশে সক্ষম, এগুলি কিন্তু অবিভাজ্য। অবিভাজ্য মানে কি? যাকে আর পৃথকভাবে বিভাজন করা যায় না, বা বিভাজন করলেও কোনো অর্থপূর্ণ অংশ নিঃসৃত হয় না। ঠিক আছে? তাহলে একে বলা হলো প্রকৃতি। প্রকৃতিকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়, যথা ধাতু প্রকৃতি এবং নাম প্রকৃতি। ধাতু সম্পর্কে তোমরা অবগত। ক্রিয়াপদের অবিভাজ্য অর্থপূর্ণ অংশকেই ধাতু বলে, এটা আমরা জানি। যেমন দেখো, ধাতু প্রকৃতি কোনগুলি? ক্রিয়াপদের একটি অবিশ্লিষ্ট অংশ, অবিশ্লিষ্ট যাকে আর বিশ্লেষণ করা যায় না, বিশ্লেষণ করলেও তার কোনো অর্থ থাকে না, তাকে ধাতু প্রকৃতি বলে। যেমন যদি বলি দেখ কিংবা লিখ, এগুলো ধাতু। আবার একই রকম ভাবে এটা কিন্তু মৌলিক ধাতু, লক্ষ্য করে দেখো, একে আর ভাঙা যায় না। আবার ধাতু আরেক রকম হতে পারে, যেটাকে বলা হয় সাধিত ধাতু, মানে যাকে বিভাজন করা যায়। যেমন দেখ যুক্ত আ কি তৈরি হলো? দেখা। যেমন এখানে দেখিয়েছি খেল যুক্ত আ সমান তৈরি হলো খেলা। এবার খেলা একে ধাতু হিসেবেও কিন্তু আমরা নিতে পারি। যদি বলি খেলাইব, তখন খেলা যুক্ত ইব প্রত্যয় সংযুক্ত হয়, খেলা পদটি তখন কিন্তু ধাতু হিসেবে আমরা ব্যবহার করলাম। ঠিক তেমনি বল ধাতুর সঙ্গে আ প্রত্যয় সংযুক্ত হয়ে হয় বলা। এবার এই বলা এই পদটি আবার ধাতু হিসেবে ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি বলা যুক্ত ইতেছে, বলাইতেছে, তখন বলা এটা ধাতু হিসেবে আমরা ব্যবহার করলাম। যেমন দেখ লিখ ব্যবহার করতে পারি ধাতু হিসেবে। তাহলে ধাতু প্রকৃতি এটা দু রকমের হতে পারে। কি কি বললাম? একটা মৌলিক, আরেকটা হলো সাধিত। দেখো এখানে দেখিয়ে দিয়েছি, লিখ যুক্ত আ সমান লিখা বা লেখা। এই লিখ হলো মৌলিক ধাতু,
বা সিদ্ধ ধাতু, এর সঙ্গে আ প্রত্যয় সংযুক্ত হলো, তৈরি হলো ক্রিয়াপদ, লিখা বা লেখা। এবার এই ক্রিয়াপদটি ধাতু হিসেবে এখানে ব্যবহার করলাম, তার সঙ্গে আবার প্রত্যয় সংযুক্ত করলাম, ইতেছে, তখন সমান হলো কি লিখাইতেছে, মানে হলো লেখাচ্ছে ঘটমান বর্তমানে, তাই না? তাহলে দাঁড়ালো কি বিষয়টি, এই লিখা অর্থাৎ যেটা কিনা ক্রিয়াপদ হিসেবে এখানে গ্রহণ করলাম, তাকে কিন্তু সাধিত ধাতু হিসেবে আমি গ্রহণ করতে পারি, তার সঙ্গে প্রত্যয় সংযুক্ত করে নতুন অর্থপূর্ণ ক্রিয়াপদ তৈরি করতে পারি। তাহলে প্রত্যয় কি, পরে আসছি, পরের পার্টে আসছি। এবার আমরা এর পরের অংশে দেখব নাম ধাতু প্রকৃতি দেখলাম, এরপরে দেখব নাম প্রকৃতি। নাম প্রকৃতি কি, এর মাধ্যমে কোন নাম জাতীয় পদ প্রকাশ পায়। নাম জাতীয় পদ কেমন, ধরে নাও হাত, বিষ, হাতা, বিষা, হাত, বিষ, এগুলি হলো নাম প্রকৃতি। হাত প্লাস আ সমান কি হয়, হাতা, হাতা তখন নাম প্রকৃতির অংশ তৈরি হলো। হাতা প্লাস ইতেছে তখন কি হয়, হাতাইতেছে, ক্রিয়াপদ তৈরি হলো। তাহলে হাতা, হাত প্লাস আ, দেখো নাম পদকে কেন্দ্র করে ধাতু সংযুক্ত ধাতু তৈরি হলো, অর্থাৎ নাম পদ ধাতু হিসেবে গৃহীত হলো এখানে, তার সঙ্গে প্রত্যয় সংযুক্ত হলো আ প্রত্যয়, সমান তৈরি হলো হাতা। বিষ প্লাস আ সমান বিষা, নিশ্চয়ই তোমরা পড়েছ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা যাহারা তোমার বিষাইছে বায়ু, এখানে তাই হলো মূলত নাম প্রকৃতি। কেমন, তাহলে এই জায়গাটা নিয়ে নাম প্রকৃতি নিয়ে কোনো সমস্যা নিশ্চয়ই নেই। এই জায়গাটা একটু বিস্তৃতভাবে দেখে নেবে, যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে গিয়ে জিজ্ঞাসা করে নিতে পারো। কেমন, বেশ, পরের অংশে আসি। রূপতত্ত্বের কয়েকটি জরুরি ধারণা দ্বিতীয় অংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। প্রত্যয়, প্রত্যয় কি, বর্ণ বা বর্ণ সমষ্টি। প্রত্যয় কি করে, ধাতুর সঙ্গে বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে, অর্থপূর্ণ ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন পদ গঠন করে, অর্থপূর্ণ পদ গঠন করে। প্রত্যয় কোনগুলি, অ, আ, ইন, ই, এগুলো সবই কিন্তু অনট, এগুলো সবই কিন্তু প্রত্যয়। তাহলে প্রত্যয় শব্দের অর্থ হলো স্থিরতা বা বিশ্বাস, স্থিরতা বা বিশ্বাস। যে স্থিরতা বা বিশ্বাসের উপরে নির্ভর করে, যে স্থিরতা বা বিশ্বাস ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন অর্থপূর্ণ শব্দ গঠন করে, তাকেই বলা হয় প্রত্যয়। প্রত্যয়ের ডেফিনেশন এখানে মেনশন করে দিয়েছি। এইবার প্রত্যয়ের দুটি অংশ আমরা দেখতে পাই, একটি কৃত প্রত্যয়, একটি তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় কোনগুলি, যে প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয় তাকে কৃত প্রত্যয় বলে। যেমন দেখো, লিখ ধাতু আ প্রত্যয় সমান কি হয়, লিখা বা লেখা চলিত ভাষায়। দৃশ ধাতু অন প্রত্যয় সমান কি হয়, দর্শন বা দেখা, তাই না? দেখ প্লাস আ সমান দেখা, চলিত ভাষায় আমরা যদি বলি দৃশযুক্ত অন সমান দর্শন। তাহলে এখানে দেখো ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হলো, ধাতুর সঙ্গে অন প্রত্যয় যুক্ত হলো, কি তৈরি করলো, একটা করে পদ সৃষ্টি করলো, অর্থপূর্ণ পদ সৃষ্টি করলো, লিখা এবং দর্শন। সুতরাং একে, এই আ প্রত্যয় অন প্রত্যয়কে আমরা বলতে পারি কৃত প্রত্যয়। লক্ষণীয়, এই কৃত প্রত্যয় সবসময় কিন্তু ধাতুর সঙ্গে সংযুক্ত হয়ে থাকে। তবে কৃত প্রত্যয় কি কখনো শব্দের সঙ্গে তো সংযুক্ত হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে, পরে আসছে সেটা। তদ্ধিত প্রত্যয় কাকে বলে, শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় এবং নতুন শব্দ তৈরি করে তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। যেমন হাত প্লাস আ সমান্তিক তৈরি হলো কি, হাতা। বাসন যোগ ওয়ালা, বাসনওয়ালা। কেমন, তাহলে হাত এই নাম ধাতুর সঙ্গে আ প্রত্যয় সংযুক্ত হলো, বা নাম পদের সঙ্গে আ প্রত্যয় সংযুক্ত হলো, তৈরি হলো কি, হাতা। এর আগে মনে করে দেখো, ধাতুর দুটো অংশ বা প্রকৃতির দুটো অংশ দেখিয়েছিলাম। কি কি দেখিয়েছিলাম, নাম প্রকৃতি, ধাতু প্রকৃতি। তাহলে এটা হলো নাম প্রকৃতির অংশ, আর এটা হলো ধাতু প্রকৃতির অংশ। ঠিক আছে, এটা ধাতু প্রকৃতি দৃশ লিক, আর নাম প্রকৃতি হাত বাসন। তাহলে হাত প্লাস আ সমান হাতা, এই আ তখন হলো তদ্ধিত প্রত্যয়। তাহলে মজার ব্যাপার, এখানে আ কৃত প্রত্যয়ের অংশ, আর এখানে আ তদ্ধিত প্রত্যয়ের অংশ। তাহলে আ কিন্তু কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় উভয় প্রত্যয়ই সমানভাবে সংযুক্ত হতে পারে। সুতরাং আ প্রত্যয়কে আমরা কৃত এবং তদ্ধিত দুটোই বলতে পারি, কিন্তু ওয়ালাকে আমরা কৃত প্রত্যয় বলতে পারি না। এ কিন্তু কেবলমাত্র শব্দের সঙ্গে যুক্ত হয়। অন,
এটাও ঠিক তেমনি কৃত প্রত্যয়, এ কিন্তু ধাতুর সঙ্গে সংযুক্ত হয়। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? বেশ, এটা নিয়ে আরো বিস্তৃত আলোচনা নবম শ্রেণীর ধাতু এবং প্রত্যয়ের অধ্যায় করেছি, তোমরা প্রয়োজন হলে সেটা দেখে নিতে পারো। বেশ, এবার আমরা পরের অংশে চলে আসি। প্রকৃতি এবং প্রত্যয় নিয়ে কয়েকটি কথা বললাম রূপতত্ত্বের জরুরি ধারণার উপরে নির্ভর করে। এর পরের অংশটি হলো রূপতত্ত্বের কয়েকটি জরুরি ধারণার মধ্যে উপসর্গ। উপসর্গ সম্পর্কে তোমাদের নিশ্চয়ই সম্যক ধারণা আছে। তোমরা সপ্তম এবং অষ্টম শ্রেণীতে উপসর্গ পড়ে এসেছো, নবম শ্রেণীতেও পড়েছো। উপসর্গ কোনগুলি? যে বর্ণ বা বর্ণ সমষ্টি অর্থপূর্ণ শব্দের আগে বসে। কোথায় বসবে? আগে বসবে। কার আগে বসবে? অর্থপূর্ণ শব্দের আগে বসবে। বসে কি করে? সেই শব্দের অর্থকে বদলে দেয়। যেমন ধরে নাও, আমি যদি বলি চেনা, চেনা শব্দের অর্থ কি? জানা, তাই না? এবার এই চেনা শব্দের আগে একটা অ বসিয়ে দাও, কি তৈরি হলো? অচেনা। অটা কিন্তু উপসর্গ। তাহলে যেই অচেনা হয়ে গেল, তখন কি হলো? চেনা নয় এমন, জানা নয় এমন, অর্থ বদলে গেল তো। ঠিক তেমনি অজানা, একই কথা। যদি বলি দেবতা, দেবতা মানে দেবতা, কেমন? গড, আল্লাহ যাই বলি না কেন, ঈশ্বর যাই বলি না কেন। এবার দেবতা না বলে তার আগে একটা উপসর্গ বসিয়ে দাও, উপটাই কিন্তু উপসর্গের মধ্যে পড়ে, তখন কি দাঁড়ালো? উপদেবতা। সুতরাং দেবতা নয়, দেবতার সমগোত্রীয়, অর্থ বদলে দিল। সুতরাং উপসর্গ কি করে? অর্থপূর্ণ শব্দের পূর্বে বসে কি করে? শব্দের অর্থকে বদলে দেয়। যেমন দেখো, প্র উপসর্গ। তোমরা নিশ্চয়ই জানো 20টা উপসর্গ সংস্কৃত থেকে এসেছিল। প্র, পড়া, অপ, সম, নি, অব, অনু, নির, দূর, বি, অধিসু, উৎপরি, প্রতিয়তি, অভিয়পি, উপা। আর তাছাড়াও আরো দুটি উপসর্গ নিশ এবং দুহ, এ দুটো এসেছিল সংস্কৃত থেকে। এছাড়াও বাংলা উপসর্গ বেশ কিছু আছে, বিদেশি উপসর্গ আছে, এরকম অসংখ্য উপসর্গ অবস্থান করছে। তার মধ্যে কয়েকটি দেখিয়ে দিয়েছে এখানে। দেখো, প্র উপসর্গ যোগে দুটি শব্দ, প্রগত, প্রহৃত। ঠিক তেমনি ভাবে অপ উপসর্গ যোগে অপকর্ম, অপমান। পাতি উপসর্গ যোগে, পাতি কিন্তু দেশি উপসর্গ, কেমন? পাতি লেবু, পাতি হাঁস, এগুলো। সুতরাং দেখো, অর্থ বদলে গেল সবগুলোর। তাহলে উপসর্গ কি করে? শব্দের অর্থকে বদলে দেয়। অর্থপূর্ণ শব্দের পূর্বে বসবে, শব্দের অর্থকে বদলে দেবে। উপসর্গের নীতি হলো সে অর্থপূর্ণ শব্দের পূর্বে বসে, আর দ্বিতীয় হলো শব্দের অর্থকে কি করে? একদম ঠিক, বদলে দেয়। নেক্সট, পরে আমরা দেখছি ভিত্তি। রূপতত্ত্বের কয়েকটি জরুরি ধারণার মধ্যে পরের অংশটি রয়েছে ভিত্তি। ভিত্তি কাকে বলে? একটি পদ প্রত্যয় যোগে, উপসর্গ যোগে নতুন শব্দ তৈরি করে, আমরা জানি, ভালো কথা। এবারে নতুন শব্দ, অর্থপূর্ণ শব্দ তৈরি করলেও যে মূল শব্দটার উপরে নির্ভর করে, যে মূল পদের উপরে নির্ভর করে, যে মূল পদের অংশের উপরে নির্ভর করে সেই শব্দটি বৃহৎ অর্থপূর্ণ রূপ লাভ করে, সেই মূল অংশটিকে ভিত্তি বলে। যেমন দেখো, নাটকীয়তা। নাটকীয়তা, এই নাটক এই শব্দটার উপরে নির্ভর করে নাটকীয়তা এই শব্দটি তৈরি করলো। সুতরাং এর মধ্যে নাটকটা হলো ভিত্তি হলো। যেমন দেখো, যদি বলি নাগরিক, নগর যুক্ত স্নিক, তাহলে নগর হলো কি ধরনের ধাতু, কি ধরনের প্রকৃতি? নাম প্রকৃতি। এর আগে আমরা পড়লাম প্রকৃতি দুরকম হয়, একটা নাম প্রকৃতি, একটা ধাতু প্রকৃতি। তাহলে নগর হলো নাম প্রকৃতি, নাম পদ এখানে একটি। তাহলে নাম পদের সঙ্গে নগর যুক্ত স্নিক বা ইক, এই স্নিক প্রত্যয় কেমন প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়, কারণ শব্দের সঙ্গে যুক্ত হলো, সংযুক্ত হলো। তাহলে নগর প্লাস ইক, স্নিক সমান কি হলো? নাগরিক। এই নাগরিক শব্দটির মধ্যে মূল শব্দ কি? নগর। তাহলে নগরটি হলো ভিত্তি। বোঝা গেল? একই রকম ভাবে আমরা যদি বলি নাগরিকতা, তাহলে নাগরিকতার মধ্যেও ভিত্তি হলো নগর। তাহলে কি দাঁড়ালো? পদের যে অংশ প্রত্যয়ের বা উপসর্গের ভিদ বা প্রধান হিসেবে কাজ করে তাকেই বলা হয় ভিত্তি। যেমন নাটকীয়তা শব্দের ভিত্তি হলো নাটক, নাগরিকতা শব্দের ভিত্তি হলো নগর। এর পরের অংশে আসে বিভক্তি। এটা তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসছো। অর্থপূর্ণ যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সাথে যুক্ত হয়ে তাকে বাক্যে বসার মর্যাদা প্রদান করে, তাকে বলে বিভক্তি। তাহলে বিভক্তি কার সঙ্গে যুক্ত হচ্ছে? একটি শব্দের সঙ্গে।
শব্দ আর পদের ক্লাসিফিকেশন, বিস্তৃতি, কোথায় কোনটি শব্দ কোনটা পদ, এটা তো আমরা জানি। শব্দ কেমন? শব্দ ধরে নাও আমি বললাম বৃষ্টি। এবার এই বৃষ্টি শব্দটি যখন বাক্যের মধ্যে বসবে, বৃষ্টি এসেছে, তখন বৃষ্টি আর শব্দ রইল না, পদে পরিণত হলো। কিভাবে? শূন্য বিভক্তি সংযুক্ত হলো। এখানে দেখো বৃষ্টির জল, তাহলে বৃষ্টি মূল শব্দ, তার সঙ্গে র বিভক্তি সংযুক্ত হলো। তাহলে র বিভক্তি সংযুক্ত হয়ে আর আগের বাক্যে শূন্য বিভক্তি সংযুক্ত হয়ে এই বৃষ্টি পদটি বাক্যে বসার মর্যাদা পেয়েছে। সুতরাং তাকে আমরা এই র বিভক্তিটিকে আমরা, এই অংশটিকে আমরা বলবো বিভক্তি। তাহলে বিভক্তির কাজ কি? একটি অর্থপূর্ণ শব্দকে পদের মর্যাদা দেয় এবং বাক্যে বসার যোগ্যতা দেয়। হলো? বুঝতে পেরেছো নিশ্চয়? রূপতত্ত্বের কয়েকটি জরুরি ধারণার মধ্যে এই কয়েকটি বিষয়ই আছে। আরেকবার মনে করিয়ে দিই, প্রকৃতি, দুটো বিভাজন আমরা দেখলাম, নাম প্রকৃতি আর ধাতু প্রকৃতি, প্রত্যয়, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, উপসর্গ, ভিত্তি এবং বিভক্তি। এর পরের অংশে আসি, শব্দ গঠনের প্রক্রিয়া। বেশ কয়েকটি সংজ্ঞা আমরা এর মধ্যে একটু দেখে নেব। শব্দ গঠনের প্রক্রিয়ার মধ্যে প্রথম যেটি আসে সেটি হলো জোড় কলম শব্দ। এই জোড় কলম শব্দ কেমন? একাধিক রূপমূল, স্বাধীন রূপমূল, তার সমন্বয়ে গঠিত হলো জোড় কলম শব্দ। যেমন ধোঁয়াশা, ধোঁয়া প্লাস কুয়াশা, লক্ষ্য করে দেখো, ধোঁয়া অর্থপূর্ণ শব্দ, কুয়াশা অর্থপূর্ণ শব্দ, আমরা রূপ বলি অর্থপূর্ণ রূপ, কুয়াশা অর্থপূর্ণ রূপ, দুটো মিলে তৈরি হলো ধোঁয়াশা। একে বলা হয় জোড় কলম শব্দ। অত্যন্ত সহজ। তাহলে একাধিক রূপমূলের সমন্বয়ে, একাধিক স্বাধীন রূপমূলের সমন্বয় যদি বলি, কেমন? তখন তাকে বলা হবে কিনা জোড় কলম শব্দ। কেমন? এটা অনেকটা মিশ্র রূপমূলের মতন। বেশ। ফাঁকা রূপ বা শূন্য রূপ, যে সকল রূপের বাস্তবে কোনো অর্থ নেই, অস্তিত্ব নেই, তবে শূন্য বিভক্তি হিসেবে নিজ দায়িত্ব পালন করে, তাই হলো ফাঁকা রূপ বা শূন্য রূপ। তবে শূন্য বিভক্তি মাত্রেই কিন্তু ফাঁকা রূপ বা শূন্য রূপ নয়, এটা মনে রাখতে হবে। বিষয়টা কেমন? ধরো আমি বললাম বাবা বাড়ি নেই, আবার বলতে পারি বাবা বাড়িতে নেই। লক্ষ্য করে দেখো, অধিকরণ কারকে তে বিভক্তি, অধিকরণ কারকে তে বিভক্তি সংযুক্ত হলো। রাঢ়ী উপভাষার নিয়ম হলো অধিকরণ কারকে তে বিভক্তি, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে, নিশ্চয়ই তোমরা পড়েছো। এবার বাবা বাড়িতে নেই না বলে তে বিভক্তিটাকে উঠিয়ে উজ্জ করে রাখতে পারি, বলতে পারি বাবা বাড়ি নেই। তার মানে কি? তার অর্থ কি? তার অর্থ হলো বাড়িতে নেই। এই তে বিভক্তি সংযুক্ত না হয়েও তা অর্থপূর্ণ হয়ে উঠল। এটাই হলো ফাঁকা রূপ বা শূন্য রূপ। বোঝা গেল নিশ্চয়? বুঝতে অসুবিধা হয়েছে? আবার বলে দিই, একটি বাক্য, বাবা বাড়ি নেই, এই বাক্যের মধ্যে বাড়ির সঙ্গে তে বিভক্তি, অধিকরণ কারকে তে বিভক্তি সংযুক্ত হয়, এটা নিয়ম, যেমন ব্যাকরণের একটি অংশ। আমি তে বিভক্তিটাকে উজ্জ রাখলাম, রেখে বললাম বাবা বাড়ি নেই। যখন উজ্জ রাখলাম তখন সেখানে কিছু নেই, অর্থাৎ সেটা শূন্য বিভক্তি, তাকে ফাঁকা রূপ বলবো, ফাঁকা রূপ বা শূন্য রূপ বলবো। এই ফাঁকা রূপ বা শূন্য রূপ হলো তাই যেখানে বিভক্তিটি উজ্জ থাকে কিন্তু তার অর্থ স্পষ্ট হয়, কারণ বিভক্তির কাজ হলো একটি শব্দের অর্থকে সুনিশ্চিত করা, স্থিরতা দান করা। তাহলে বাড়ি নেই স্থিরতা দান করলো, বাড়িতে নেই, এটা হলো ফাঁকা রূপ বা শূন্য রূপ। তার মানে ফাঁকা রূপ বা শূন্য রূপ মানেই কিন্তু শূন্য বিভক্তি নয়। যেমন বাবা এই পদটির সঙ্গে শূন্য বিভক্তি সংযুক্ত হয়েছে, এই শূন্য বিভক্তি কিন্তু ফাঁকা রূপ বা শূন্য রূপ নয়। বুঝতে পেরেছ নিশ্চয়ই? বেশ, পরের অংশে আসি, পদ দ্বৈত। খুব সহজ বিষয়। একই পদ পাশাপাশি অবস্থান করে, দুবার অবস্থান করে অর্থকে বিস্তৃতি প্রদান করে, তাই বলা হয় পদ দ্বৈত। যেমন কথায় কথায়, ভাবনা চিন্তা, গাছগাছালি, এই যে শব্দগুলো বলছি, একই শব্দ দেখো পাশাপাশি বসালাম, বললাম গাছে গাছে বাঁদর ঝুলছে, গাছে গাছে গাছ, এই শব্দটা দুবার ব্যবহার করলাম, সুতরাং একে বলা হবে পদদ্বৈত বা শব্দদ্বৈত। পদের বিস্তৃতির কারণে অনেক সময় একই পদ পাশাপাশি দুবার বসে, একে বলা হয় পদদ্বৈত। হলো? পরের অংশে আসি, অনুকার শব্দ বা অনুকার পদ গঠন। মূল পদের ধ্বনির অনুকরণ, খুব সহজ ব্যাপার। একটা মূল শব্দ, সেই মূল পদের ধ্বনি, ধ্বনি মানে কি? উচ্চারিত রূপ,
তাহলে সে উচ্চারিত রূপের অনুসরণে, প্রতিধ্বনিতে আরেকটা ধ্বনির সৃষ্টি হতে পারে। ভাত, প্রতিধ্বনি হলো টাত, অর্থ নেই টাতের, ভাতের অর্থ আছে, ভাত হলো অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি, তার অর্থ আছে, কিন্তু তার অনুকরণে কি তৈরি হলো? প্রতিধ্বনি তৈরি হলো, তার কোনো অর্থ নেই, কিন্তু বসলো, অর্থ বোঝালাম। এই যে টাত এবং ভাত দুটো পাশাপাশি বসলো, এটাকে তখন বলা হবে অনুকার পদ গঠন। মূলধ্বনির অনুকরণে, অর্থপূর্ণ মূলধ্বনির অনুকরণে আরেকটি ধ্বনি যখন প্রতিধ্বনিত হয়ে পাশে এসে বসে মূলধ্বনির অর্থটিকে আরো সুনিশ্চিত করতে চায়, তখন তাকে বলা হয় অনুকার পদ গঠন। হলো কি লিখেছি সংজ্ঞায়? মূল পদের ধ্বনির অনুকরণে ধ্বনি যদি মূল ধ্বনির সঙ্গে বসে অর্থপূর্ণ হয়, তখন তাকে অনুকার পদ গঠন বলে। যেমন চা টা, বই টই, ভাত টাত, আকাশ টাকাশ ইত্যাদি ইত্যাদি অসংখ্য আছে। বুঝতে পেরেছ নিশ্চয়। পরের অংশে আসি। শব্দ গঠনের প্রক্রিয়ার মধ্যে আমরা ইতিমধ্যে অনেক কটা করে ফেললাম। শব্দ গঠনের প্রক্রিয়ায় কি কি করলাম একবার দেখে নেওয়া যাক। শব্দ গঠনের প্রক্রিয়া আমরা জোর কলম শব্দ, ফাঁকা রূপ, শূন্য রূপ, পদদ্বৈত, অনুকার পদ গঠন এইগুলি করলাম। এর পরের অংশে আসি। পরের অংশে আমরা দেখতে পাচ্ছি প্রথম যেটি রয়েছে সমাস বা যোগ করা। দশম শ্রেণীতে করে এসেছিলে, বিস্তৃতভাবে নিশ্চয়ই শিখেছ। সমাস বা যোগ করা। সমাস কি? সমাস হলো একাধিক পদ, একাধিক পদ শব্দ বলিনি কিন্তু, একাধিক অর্থপূর্ণ পদ পাশাপাশি বসে একটি পদে পরিণত হয়, তাই হলো সমাস। একাধিক অর্থপূর্ণ পদ পাশাপাশি বসে একটি পদ গঠন করে সংক্ষেপে, তাই হলো সমাস। তাহলে সমাস শব্দের অর্থ কিন্তু সংক্ষেপ, এটা তোমরা জানো, তাই তো? এবার সমাস শব্দের অর্থ সংক্ষেপ। সমাস কি করে? যোগ করে একাধিক পদকে। পদ গঠনের চরিত্রের ভিন্নতা অনুযায়ী ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে পদ গঠনের চরিত্রের ভিন্নতা অনুযায়ী সমাসকে তিনটে শ্রেণীতে ভাগ করা হয়। কি কি? কার মতে বললাম? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মত অনুসারে পদ গঠনের চরিত্রের ভিন্নতা অনুযায়ী সমাসের শ্রেণী হলো তিন রকম। দ্বন্দ্ব সমাস, ব্যাখ্যানমূলক সমাস, বর্ণনামূলক সমাস। তোমরা অনেকগুলো সমাস করে এসেছিলে, 7-8টা, তাই তো? দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, যাই হোক, এই সবগুলো সমাসকে তিন রকম ভাবে দেখা যেতে পারে। একটা দ্বন্দ্ব সমাস বা উভয় পদ প্রাধান্য সমাস, ব্যাখ্যানমূলক সমাস, বর্ণনামূলক সমাস। দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কি তোমরা জানো? যে সমাসে একাধিক পদ পাশাপাশি অবস্থান করে নিজের অর্থকে অপরিবর্তিত রাখে, অর্থ বদলায় না। ব্যাসবাক্য থেকে যখন সমাসবদ্ধ পদে আসে তখন কোনো রকম ভাবে অর্থের বদল ঘটে না, তাকেই বলা হয় দ্বন্দ্ব সমাস বা উভয় পদ প্রাধান্য সমাস। যেমন কাগজপত্র, ব্যাস করলে কি হয়? কাগজ ও পত্র, আমরা, আমি ও তোমরা, অর্থ বদলাচ্ছে না, সুতরাং একে বলা হয় দ্বন্দ্ব সমাস বা উভয় পদ প্রাধান্য সমাস। দুটো পদই প্রাধান্য পেল। এরপরে আমরা আসি ব্যাখ্যানমূলক সমাসে। যে সমাসে উভয় পদ পাশাপাশি অবস্থান করে প্রথম পদটি পরের পদকে অর্থ প্রাধান্য দেয়। প্রথম পদটি কি করে? পরের পদকে অর্থ প্রাধান্য দেয়, মানে পরের পদের অর্থ প্রাধান্য পায়, প্রথমটা প্রাধান্য পায় না, তবে প্রথমটা পরেরটার অর্থ প্রাধান্য পেতে সাহায্য করে। একে বলা হয় ব্যাখ্যানমূলক সমাস। যেমন উদাহরণ দিয়েছে আট চালা, মহাসমুদ্র, রথ দেখা, দেশান্তর। দেখো একটু ব্যাস নির্ণয় করে দিই, তাহলে সুবিধা হবে বুঝতে। আট চালা, আটটি চালের সমাহার। আসলে তো চালের কথা বোঝানো হলো, আট কি প্রাধান্য পেল নাকি? পায়নি, তাই দ্বিতীয় পদ প্রাধান্য পেল। মহাসমুদ্র, মহা যে সমুদ্র, তাহলে সমুদ্র প্রাধান্য পেল। রথ দেখা, রথকে দেখা, দেখাটা প্রাধান্য পেল। দেশান্তর, অন্য দেশ, তাহলে অন্য একটা দেশের কথা বলা হলো। এই পর্যায়ে ব্যাখ্যানমূলক সমাসের মধ্যে আমরা দেখতে পারি দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ আর নিত্য সমাস। এই সমাসগুলি তোমরা দ্বিগু, কর্মধারয়, তার তৎপুরুষ এবং নিত্য সমাস সম্পর্কে বিস্তৃত আলোচনা আমি দশম শ্রেণীর সমাসের আলোচনায় করেছি, তোমরা সেখান থেকে দেখে নেবে। দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ এবং নিত্য সমাসের বিস্তৃত আলোচনা তোমরা সেখান থেকে দেখে নেবে এবং সংজ্ঞাগুলি সেখান থেকে নির্ণয় করে নেবে। কি বললাম বোঝা গেল? তাহলে ব্যাখ্যানমূলক সমাসের মধ্যে দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ এবং নিত্য সমাস অবস্থান করছে। তোমরা এই সমাসগুলির সংজ্ঞা সেখান থেকে দেখে নিতে পারো, দশম শ্রেণীর সমাসের আলোচনায় করে রেখেছি। এটা কিন্তু 5 নম্বরের কোশ্চেন হতে পারে,
যে সমাস বলতে কি বোঝো? পদ গঠনের চরিত্রের ভিন্নতা অনুযায়ী সমাসের শ্রেণী বিভাগ করো। কোশ্চেন হতে পারে, কেমন? সুতরাং এটা ওখান থেকে একটু দেখে নিও, সংজ্ঞাগুলো নির্ণয় করে নিও, সমস্যা হলে জিজ্ঞাসা করে নিও। এরপরে আসি ব্যাখ্যানমূলক সমাসে। ব্যাখ্যানমূলক সমাস, বর্ণনামূলক সমাসে। ব্যাখ্যানমূলক সমাস তো হয়েই গেল। বর্ণনামূলক সমাসে কি হয়? উভয় পদের মধ্যে কোনোটির অর্থই প্রাধান্য পায় না, অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা হয়, তাকে বর্ণনামূলক সমাস বলে। দুটোর মধ্যে একটাও প্রাধান্য পেল না। যেমন দশানন, 10টি আনন যাহার, কাকে বোঝানো হচ্ছে? রাবণকে বোঝানো হচ্ছে। বিড়ালাক্ষ, বিড়ালের অক্ষীর ন্যায় অক্ষী যাহার, বিড়ালাক্ষ। কোন সমাস? নিশ্চয়ই তোমরা জানো, বহুব্রীহি সমাস। সুতরাং এই বহুব্রীহি সমাসটিকে বলা হয় বর্ণনামূলক সমাস। শর্ট টাইপ কোশ্চেন হতে পারে যে কোন সমাসকে বর্ণনামূলক সমাস বলে, তখন বলতে হবে বহুব্রীহি সমাসকে বর্ণনামূলক সমাস বলে, উদাহরণ দেখিয়ে দেবে। কেমন? এটা মনে রেখো। এটাও তোমরা বিস্তৃতভাবে দেখে নিতে পারো। দশম শ্রেণীর সমাসের আলোচনার উপরে ভিত্তি করে আমি বিস্তৃতভাবে আলোচনা সেখানে করেছি, তোমরা দেখে নিতে পারো। বেশ, আমরা শব্দ গঠনের প্রক্রিয়ার পরের অংশে আসি। মুন্ডমান শব্দ বা মুন্ডমাল শব্দ, দুটোই হয়, মুন্ডমান বা মুন্ডমাল শব্দ। মুন্ডমাল শব্দ কাকে বলে? কখনো কখনো একটি অর্থ প্রকাশিত কোনো একটি শব্দগুচ্ছে প্রথম ধ্বনির সমাবেশ ঘটিয়ে একটি শব্দ তৈরি করা হয়। প্রথম ধ্বনির সমাবেশ মানে প্রথম ধ্বনিটিকে নেওয়া হবে, সেই ধ্বনির উপরে নির্ভর করে একটা বিস্তৃত অর্থ প্রকাশ করা হবে, তাকে বলা হয় মুন্ডমাল শব্দ। যেমন BDO কি হয়? ব্লক ডেভেলপমেন্ট অফিসার। HM হেডমাস্টার। এরকম অসংখ্য শব্দ আছে। DM ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। BBC ব্রিটিশ ব্রডকাস্টিং, এরকম হতে পারে। কেমন? DVC দামোদর ভ্যালি কর্পোরেশন। এই যে বিষয়গুলো, এগুলো হলো মুন্ডমাল শব্দ। তাহলে কি দাঁড়ালো? একটি অর্থ প্রকাশিত কোনো একটি শব্দগুচ্ছের প্রথম ধ্বনির সমাবেশ নিয়ে তৈরি হয়, হলো মুন্ডমাল শব্দ। অত্যন্ত সহজ। পরের অংশটি আসছি, ক্লিপিংস। ভীষণ ইম্পর্টেন্ট, প্রশ্ন আসে। এটা এমন ধরনের একটা ব্যাকরণগত প্রক্রিয়া যে ব্যাকরণগত প্রক্রিয়ায় মূল শব্দের ব্যাকরণগত অর্থগত পরিবর্তন না হয়ে তাকে ছোট করে ব্যবহার করা হয়। ব্যাকরণগত বা অর্থগত পরিবর্তন করলো না, কিন্তু ছোট করে বলল। যেমন এরোপ্লেন থেকে বলছি প্লেন, টেলিফোন থেকে কি বলি? ফোন, তাই তো? এরকম অসংখ্য শব্দ আমরা ব্যবহার করে থাকি, একে ক্লিপিংস বলা হয়। তাহলে ক্লিপিংস অর্থাৎ কি দাঁড়ালো? মূল যে শব্দ তার ব্যাকরণগত অর্থগত পরিবর্তন না করে ছোট করে বললাম, ক্লিপিংস। এরপর আসি নব্য শব্দের প্রয়োগ। এটা তোমরা খুব ভালো করেই জানো, নব্য শব্দের প্রয়োগ। প্রত্যেকটি ভাষায় নিরন্তর অন্য ভাষা থেকে শব্দ সমষ্টি আসছে। বাংলায় তো আসছি, বাংলা উদার হস্তে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, বিদেশি শব্দ যত আসবে সে গ্রহণ করবে। তোমরা নবম শ্রেণীতে নব সৃষ্টিতে পড়েছ, এবং শব্দ ভাণ্ডার বাংলার তা কিন্তু প্রতিনিয়তই আরো আরো সমৃদ্ধ হচ্ছে। সাম্প্রতিক সময় যে শব্দগুলো এসছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, অ্যাপস, এই শব্দগুলো নিশ্চয়ই জানো, এগুলো সব নব্য শব্দ, বিদেশি শব্দ। শব্দ ভাণ্ডারে এলো, আমরা দুহাত তুলে দুহাত বাড়িয়ে তাকে গ্রহণ করে নিলাম, একেই নব্য শব্দ বলা হচ্ছে। ঠিক আছে, পরেরটায় আসি। বিকল্পন। এটি এক ধরনের ব্যাকরণগত প্রক্রিয়া যেখানে মূল পদ গঠন স্বাভাবিক নিয়মে তৈরি না হয়ে ব্যতিক্রম হয়। মূল পদের গঠন স্বাভাবিক নিয়মে তৈরি হয় না, একটু ব্যতিক্রম হয়। মানে এটা ইংরেজির ক্ষেত্রে বেশি দেখা যায়, বাংলায় তেমন নেই বললেই চলে। যেমন দেখো, ইংরেজি ক্রিয়াপদের কিছু অতীতকাল চিহ্নিত করার সময়, যেমন দেখো গো, গোয়ের বদলে গোড হওয়া উচিত ছিল, হয়নি, কি হয়েছে? ওয়েন্ট। এই যে গোয়ের বদলে ওয়েন্ট হলো, এটা হলো বিকল্পন, অন্য রকমের চিন্তা। কেমন? একে বিকল্পন বলা হয়, বাংলায় তেমন ভাবে নেই, তবু এই অংশটি এর অন্তর্গত। বর্গান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন কোনো শব্দ এক পদ থেকে অন্য পদে পরিবর্তনহীনভাবে অবস্থান করে তাকে বর্গান্তর বলে। একটা শব্দ একটা পদ থেকে অন্য পদে পরিবর্তিত হলো, পদ থেকে পদে পরিবর্তিত হলো মানে কি তোমরা নিশ্চয়ই জানো, পদ ক রকমের হয়? 5 রকমের হয়। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ক্রিয়া।
এই যে পদের পরিবর্তনকে আমরা পদান্তর বলে থাকি। তো পদান্তর হলে তো তার পরিবর্তন হয় কখনো কখনো, যেমন জল থেকে জলও যদি বলি তাহলে জল বিশেষ্য, জলও হলো বিশেষণ। কিন্তু এক্ষেত্রে কখনো কখনো এইভাবে পরিবর্তন হয় না, বিশেষ্য থেকে বিশেষণ বা বিশেষণ থেকে বিশেষ্যে পরিবর্তিত হলেও রূপের পরিবর্তন ঘটে না, একে বর্গান্তর বলে। যেমন দেখো, রাম ধনী ব্যক্তি, এখানে ধনীটা কি বিশেষণ পদ, ব্যক্তি পদকে বিশেষিত করলো। আবার ঠিক একই রকম ভাবে পরের বাক্যে বলছি ধনী মাত্রই অহংকারী নয়, তখন ধনীটা কিন্তু আর বিশেষণ রইল না। দেখো, পরিবর্তনহীন ভাবে, অপরিবর্তিত ভাবে ধনী বিশেষ্য পদে পরিণত হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? বর্গান্তর হলো, কিন্তু পরিবর্তন হলো না, একেই বর্গান্তর বলা হয়। বুঝেছো কি বললাম? কি বললাম? একটি শব্দ যখন এক পদ থেকে অন্য পদে পরিবর্তন হলো, বিশেষণ থেকে বিশেষ্যে পরিবর্তন হলো, কিন্তু রূপের পরিবর্তন ঘটল না, যেমন ছিল তেমনটি রইল, পরিবর্তনহীনভাবে অবস্থান করলো, এটিকেই বর্গান্তর বলে। নেক্সট, ক্র্যানবেরি রূপমূল বেশ কয়েকবার এসছে, আসতে পারে তোমাদের সময়ও এসএকিউ হিসেবে। এটি এমন ধরনের পরাধীন রূপমূল যার কোনো আভিধানিক বা ব্যাকরণসম্মত অর্থ নেই। আমরা এতক্ষণ দেখেছিলাম যে শব্দই আমরা ব্যবহার করি না কেন, হয় তার আভিধানিক অর্থ আছে কিংবা ব্যাকরণসম্মত অর্থ আছে, কিন্তু মজার ব্যাপার এর কোনো আভিধানিক অর্থও নেই, ব্যাকরণসম্মত অর্থ নেই, কিন্তু এ কোনো কোনো সময় উপসর্গের সঙ্গে সংযুক্ত হয়ে অন্য অর্থ প্রকাশ করতে পারে। যেমন আলাপ, কথাবার্তা চালানো, বিলাপ, দুঃখ প্রকাশ অর্থে কিছু বলা, সংলাপ, দুজনের মধ্যে আলাপচারিতা। এই দেখো, এই যে বললাম, অর্থাৎ লাপ, এটি হলো ক্র্যানবেরি রূপমূল, যে লাপ অন্যের সঙ্গে সংযুক্ত হয়ে পৃথক অর্থ প্রকাশ করতে সক্ষম, পৃথক অর্থপূর্ণ শব্দ প্রকাশ করতে সক্ষম, একেই বলা হলো ক্র্যানবেরি রূপমূল। সুতরাং লাপ অংশটি হলো ক্র্যানবেরি রূপমূল এখানে, যার আভিধানিক অর্থ নেই, ব্যাকরণসম্মত অর্থ থাকে না এর। বেশ, আমরা শব্দ গঠনের প্রক্রিয়ায় রূপতত্ত্বের যেগুলি দেখলাম, ডট টাইপ কোশ্চেনও হতে পারে এখান থেকে, জোর কলম শব্দ, ফাঁকা রূপ, শূন্য রূপ, সমাস গঠন, সমাস বা যোগ করা, পদ দ্বৈত, অনুকার পদ গঠন, সংক্ষেপিত পদ বা ক্লিপিংস, বিকল্পন, মুন্ডমান শব্দ, নব্য শব্দের প্রয়োগ, বর্গান্তর এবং ক্র্যানবেরি রূপমূল। তার মধ্যে সমাসের বিভাজন রয়েছে তিনটে, বলেছিলাম উভয় পদ প্রাধান্য সমাস, ব্যাখ্যানমূলক সমাস, বর্ণনামূলক সমাস। আজকের ক্লাস মোটামুটি কমপ্লিট করলাম দুটি অংশে। আবার মনে করিয়ে দিই, যেটা প্রথমে রেখেছিলাম রূপতত্ত্বের কয়েকটি জরুরি ধারণা, আর পরের অংশে আমরা আলোচনা করলাম শব্দ গঠনের প্রক্রিয়ার মধ্যে। কেমন? তোমরা দেখে নাও, দেখে নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে এর পরেও, তাহলে জিজ্ঞাসা করে নিও, কমেন্ট বক্সে গিয়ে লিখো, নিশ্চয়ই উত্তর দেব। আর তোমাদের ক্লাস কেমন লেগেছে তার একটা ফিডব্যাক নিশ্চয়ই দিও। শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সকলকে। আর সেই একই কথা, আমাদের সবার প্রচেষ্টায় বাংলা ভাষা ও সাহিত্য মধুর হয়ে উঠুক, কারণ বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা।